শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি ইশরাত জাহান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আছেন তা জানে না সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারত ও আরব আমিরাতে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করেও নিশ্চিত কোনো তথ্য পায়নি বাংলাদেশ। তবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভারত ত্যাগের গুঞ্জনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে কিনা তা নিয়ে মন্তব্য করেননি উপদেষ্টা তৌহিদ হোসেন। বলছেন ভারতে থাকা আওয়ামী লীগের নেতা বা অন্যরা দেশে ফিরতে চাইলে তাদের ট্রাভেল পাস ইস্যু করবে সরকার। ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছাড়েন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে ভারতের রাজধানী দিল্লিতে তার অবস্থান। ২ মাস পর গুঞ্জন ভারত ছেড়েছেন বা ছাড়ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর পরবর্তী গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে কি তথ্য আছে সরকারের কাছে জানতে চান সাংবাদিকরা। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। যুক্তরাষ্ট্রের চাপেই কি ভারত ছাড়তে হলো বা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীকে? এমন প্রশ্নের জবাব দেননি তৌহিদ হোসেন। এটা আমি বলতে পারবো না, আমেরিকাকে জিজ্ঞেস করেন তারা চাপ দিয়েছে কিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার অবস্থান প্রতিবেশী ভারতে। তাদের অনেকেরই বৈধ পাসপোর্ট নেই বলে গুঞ্জন। এ অবস্থায় তাদের ফেরানোর ব্যাপারে সরকারের ভাবনা কি? বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তালিকা আছে ৫ আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক? আমার কাছে অন্তত সুনির্দিষ্ট কোনো তালিকা নেই। আমরা যেটুকু পত্রপত্রিকায় দেখেছি, দেশগুলোর কাছে চাইবেন কিনা যে আপনাদের কারা? সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের, তাহলে যাওয়া যেতে পারে। উপদেষ্টা জানান ৪০,০০০ বাংলাদেশির পাসপোর্ট ঢাকার ইতালি দূতাবাসে আটকা। দ্রুত এইসব ভিসা আবেদন নিষ্পত্তি করার আশ্বাস মিলেছে। ২-৩ জন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য, এসে যাচ্ছেন। আসলেই তারা তাদের গতি বাড়বে। কেসগুলো ক্লিয়ার হয়েছে, সেটা প্রতিজ্ঞা করেছেন যে তারা এই ডিসেম্বরের মধ্যে এটাকে সবগুলি ভিসা দিয়ে দেবেন। আমরা চাপ দিচ্ছি যথেষ্টই, কিন্তু যদি ফিজিক্যালি ঘেরাও করা হয় বা এরকম, তাহলে বরং একটা আশঙ্কা থেকে যায় যে তারা আমাদের যেই প্রোগ্রামের অধীনে ভিসাগুলো ইস্যু হচ্ছে, যে লিগালি তাদেরকে নেওয়ার যে একটা প্রভিশন সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ইচ্ছা করলে আমাদের দেশকে বাদ দিয়ে দিতে পারে তারা। লেবাননে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে চাইলে সরকার সেই ব্যবস্থা করবে বলেও জানান তৌহিদ হোসেন। লেবাননে যারা ফিরে আসতে চায় তাদেরকে তালিকা করতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায়। এবং মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বরখাস্ত হওয়া তাপসী উর্মির মতো লোক প্রশাসনে এখনো ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন এদের মতো স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইছে, সে কারণেই সরকারের ভালো উদ্যোগকে তারা বাধা দিচ্ছে। সকালে গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ডেঙ্গু মোকাবেলায় টাস্কফোর্স গঠন করার আহ্বান জানান তিনি। বলেন সরকারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির মতো মানুষদের থেকে সজাগ থাকতে হবে। প্রশাসনে এসব দোসররা অনেকেই রয়েছে, তাদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। উর্মি এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি, এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত, এগুলো কিন্তু খুব অশুভ দৃষ্টান্ত তৈরি হচ্ছে। তাই তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বলি, আপনি দ্রুত গতিতে এগুলোর বিষয়ে যদি পদক্ষেপ না নেন, গণতন্ত্রকামী মানুষ কিন্তু রাস্তাঘাটে তারা মেরে ফেলবে, কারণ তাদের পেছনে তাদের একটি প্রভু আছে। জুলাই আগস্ট গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মামলার পর সমন জারি করেছে আদালত। তাকে ২৮ নভেম্বর আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আদালতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এই আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ড শেষে মামলার আবেদন গ্রহণ করা হয়। মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধানকে নিয়ে
ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারের প্রধান সম্পর্কে বিষোদাগার করা হয়। সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। তার এই বক্তব্যটি মূলত এই আন্দোলনকে অবজ্ঞা করা এবং তুচ্ছ-তাচ্ছিল্য করা, এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে তিনি এই ধরনের যে অবজ্ঞা এবং মানহানিকর বক্তব্য দিয়েছে, তারই প্রেক্ষিতে মূলত আমি সংক্ষিপ্ত এই মামলাটি করেছি। আজকে এই মানহানি এবং হুমকির অভিযোগে দণ্ডবিধির 500, 501 এবং 506 ধারায় আমরা পল্টন থানার বিজ্ঞ আমলি আদালত আদালত নম্বর 28, বিজ্ঞ বিচারকের নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন, ওনার আদালতে আমরা একটি মামলার আবেদন করি। রিমান্ডে নেয়ার একদিনের মাথায় সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে জামিন দিল আদালত। খিলগাঁও ও পল্টন থানার 4 মামলায় জামিন পেয়েছেন তিনি। এর মধ্যে পল্টন থানার মামলায় একই দিন আগেই 5 দিনের রিমান্ডে পাঠানো হয় তাকে। ওই মামলা ছাড়াও খিলগাঁও থানার 2 হত্যা মামলা ও 2 হত্যা চেষ্টা মামলা এবং পল্টন থানার আরও একটি হত্যা চেষ্টা মামলায় তার জামিন মঞ্জুর করেছে আদালত। আর কোনো মামলা না থাকায় তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ও খিলগাঁও থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। 5 দিনের রিমান্ড চলাকালে বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা আদালতে দেয়া পত্রে উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তার হার্টে 3টি রিং পরানো হয়েছে। এই শারীরিক পরিস্থিতিতে তাকে রিমান্ডে রাখা সম্ভব না বলে আদালতকে জানায় পুলিশ। ওনার হার্টে 3টি রিং পরানো, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সহ উনি নানাবিধ অসুস্থতায়, মারাত্মক অসুস্থতায় উনি ভুগতেছেন। 4টি মামলা বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন এবং 2টি মামলা বিজ্ঞ আদালত যে জামিন শুনানি আমরা করেছি, উনি সন্তুষ্ট হয়ে উনি পর্যালোচনায় আদেশ দিবেন। আমরা আশা করি সে 2টি মামলায় জামিন লাভ করবে। আদালতে মামলার জট ও খরচ কমানো বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাকে গুরুত্ব দিচ্ছে বিচার বিভাগ সংস্কারে গঠিত কমিশন। দুপুরে কমিশনের বৈঠক শেষে সংস্কার কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান জানান, সময় কম হওয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন না তারা। এদিকে জুলাই আগস্টের মতো রক্তাক্ত অধ্যায় যেন আর না হয় তা নিশ্চিত সুপারিশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। বিচার বিভাগ সংস্কারের জন্য গঠিত 8 সদস্যের কমিটি দ্বিতীয় দিনের বৈঠক করে মঙ্গলবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বৈঠকে সভাপতিত্ব করেন কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। এতে বিচার ব্যবস্থা, আদালতের মামলার জট, খরচ এবং সর্বোপরি বিচার নিয়ে সাধারণ মানুষের সুবিধা নিয়ে আলোচনা করেন তারা। আজকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আরম্ভ করলাম যে কিভাবে আমরা অগ্রসর হব। বৈঠক শেষে কমিশন প্রধান জানান, সংস্কার সুপারিশ দিতে 3 মাসের সময় দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট গাইডলাইন পাননি তারা। বিলম্ব যাতে না হয়, এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। আপনারা শহরে আমরা থাকি, কোট প্যান্ট পরি চলি, কোনো ইয়ে নেই। গ্রাম দেশে দিয়ে আসে সেই লুঙ্গি আর গেঞ্জি পরেও আসে। তার একজন উকিল সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা, এটা আপনারা জানেন। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে দ্বিতীয় বৈঠক করেন পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। আলোচনা হয় পুলিশকে জনবান্ধব, জবাবদিহিতামূলক ও রাজনৈতিক নিরপেক্ষভাবে পরিচালনা করার বিষয়ে। এজন্য পুলিশ আইনের কোন ধারা পরিবর্তন করা হবে সেটি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। কমিশন প্রধান জানান, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দেবেন তারা। এখানে 2টা জিনিস, একটা হলো গত 1.5 মাসে যে 2 মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যাতে ভবিষ্যতে আর না হয়, সেটা হলো আমাদের মূল টার্গেট। যে আমরা পুলিশটা রিফর্ম হবে এমনভাবে যাতে ভবিষ্যতে আর যেন এরকম ঘটনা না ঘটে, এটাই আমাদের উদ্দেশ্য। সুপারিশ করব, আমাদের কথা ওইটাই যে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। পুরো ব্যাপারটা যে পুলিশ সমাধান করতে পারবে তা না, এটা একটা অংশ, পুলিশ তো একটা অংশ, তার ব্যবহৃত হচ্ছে তারা। সিআইডি এসবি কিভাবে কাজ করছে, কোনো ভুল আছে কিনা, থানায় মামলা দেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কিনা, সেগুলো খতিয়ে দেখে সুপারিশ করবে কমিশন। আমাদের রিপোর্ট দেওয়ার পর
প্রধান উপদেষ্টা মহোদয় উনি রাজনৈতিক দলের সঙ্গে বসবেন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। এবার পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। এদিকে ঢাকায় পূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর 253টি মণ্ডপ ঘিরে সব বাহিনী ও পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা সাজানো হয়েছে। বুধবার বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু। সার্বিক পরিস্থিতি দেখতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সনাতন সম্প্রদায়ের দেয়া 8 দফা দাবির প্রেক্ষিতে এবার দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর খবরটি জানান তিনি। পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এ সময় মাহফুজ আলম অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে একটি পক্ষ। দুর্গাপূজা তো বটেই, বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবুরদান অনুষ্ঠানও নির্বিঘ্নে করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলার শিকার হয়েছে, তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে, খুব শীঘ্রই সেটা করবে। পরে ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদ। নেতারা বলেন, উদ্বেগ উৎকণ্ঠার কথা অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। সংখ্যালঘু সুরক্ষা আইনের প্রণয়ন 2 নম্বর, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন 3 নম্বর, অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ আইনের যথাযথ। যত ঘটনা ঘটেছে আমরা কোনো সুবিচার পাইনি। এই বিষয়টি আমরা সরকারের সকল মহলে, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল মহলে তুলে ধরেছি। ওনারা বলেছেন এখন থেকে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, নির্বিঘ্নে দুর্গা উৎসব উদযাপনের ব্যবস্থার ঘাটতি নেই। ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের জানা মতো এরকম কোনো আশঙ্কা নেই যে কোনো ধরনের ঝুঁকি আমরা দেখছি না। সন্ধ্যা 7 ঘটিকায় মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ করছি। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তা নিয়ে এবারের দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে তিনি বলেন, উৎসব নির্বিঘ্ন করতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি এবার র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফলে আয়োজন নিয়ে কোনো আশঙ্কা নেই। দুর্গাপূজা সফলভাবে শেষ করতে সবার সহযোগিতার উপর জোর দেন তিনি। সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ উৎসব উদযাপন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। ভারতের বিপক্ষে সিরিজ টেস্ট শেষে টি-20 ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে হায়দ্রাবাদের ম্যাচটি হতে যাচ্ছে তার শেষ টি-20 ম্যাচ। ভারত সিরিজে টি-20 ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদুল্লাহর নেওয়া ছিল আরও আগেই। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে বিসিবির শীর্ষ পর্যায়কে জানালে তারাও স্বাগত জানিয়েছে সিদ্ধান্তকে। দিল্লির দ্বিতীয় টি-20কে সামনে রেখে সংবাদ সম্মেলনে টি-20 থেকে অবসরের ঘোষণা দেন তিনি। 2007 সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ। 117.74 স্ট্রাইক রেটে প্রায় 23 গড়ে রান করেছেন 2395। 2018 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আমার এক ফোঁটা বাড়তে পারে, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স, আই থিঙ্ক I have tried my level just to serve for the team. বাংলাদেশের ক্রিকেট থেকে ঝরে পড়ল
আরও এক নক্ষত্র। 22 গজকে বিদায় জানালেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্টের পর এবার বাই বললেন টি-20 ক্রিকেটকে। উত্থান, পতন ও কামব্যাক সব মিলে এক রঙিন ক্যানভাস যেন রিয়াদের ক্যারিয়ার। জীবনে যারা লড়তে চায়, জিততে চায়, মাহমুদুল্লাহ রিয়াদ তাদের জন্য উদাহরণ। চুল দাড়িতে পাক ধরেছে সেই কবেই। বয়সের ভারে পারফরমেন্সের উজ্জ্বল হাসিটাও মলিন হয়েছে ধীরে ধীরে। সবকিছু শেষের নিয়ম মেনে এক সময় না এক সময় ভালোবাসার ক্রিকেটও ছাড়তে হয়। মাহমুদুল্লাহ রিয়াদকেও বলতে হলো বিদায়। হয় হিরো হিসেবে মরো, না হলে অপেক্ষা করো ভিলেন হওয়ার জন্য। প্রশ্ন থেকে যায়, ক্যারিয়ারের 17টা বসন্ত পার করা রিয়াদ কি ঠিক সময়ে হিরো হিসেবেই 20 ওভারের ক্রিকেট ছাড়তে পেরেছেন? টেস্ট ছেড়েছিলেন অভিমানে, টি-20 থেকে বিদায়টাও কি অভিমানেই হলো না? নিজের প্রতি অভিমানে, নায়ক হয়ে বিদায় নিতে না পারার অভিমানে সাইলেন্ট কিলারের বিদায়টাও কি সাইলেন্টই হলো না? নিদাহাসের ফাইনালে তোলা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে সিরিজ হারানো, বিশ্বকাপে নেতৃত্ব দেয়া, এই ফরম্যাটে রিয়াদের অর্জনও কম না। একসময় ছিলেন দলের টপ স্কোরারও। তবে রিয়াদের সবচেয়ে বড় অর্জন কামব্যাকের রূপকথা লেখার অর্জন। অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে যে রিয়াদকে ছুঁড়ে ফেলা হয়েছিল, যাকে অবসর অফার করা হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ বিশ্বকাপে প্রথম জয়টা তার হাতেই এসেছিল। হাল না ছেড়ে কিভাবে ফিরতে হয় রিয়াদই শিখিয়েছেন। আবেগী কথাবার্তা না, প্রেস কনফারেন্সে এসে অভিযোগ না, শুধুমাত্র পরিশ্রম দিয়েও যে জায়গা করে নেওয়া যায় রিয়াদই শিখিয়েছেন। জীবনে তাই যারা লড়তে চায়, জিততে চায়, মাহমুদুল্লাহ রিয়াদ তাদের জন্য উদাহরণ, জলজ্যান্ত উদাহরণ, চোখের সামনের উদাহরণ। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস। দর্শক, এই বিষয়ে আরো জানবো। দিল্লি থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের ঘোষণা কি পূর্ব নির্ধারিত ছিল নাকি হঠাৎই এই সিদ্ধান্ত নিলেন, আমাদেরকে জানাবেন। হাসিনুর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? মাহমুদুল্লাহ রিয়াদের এই অবসরের ঘোষণা কি পূর্ব নির্ধারিত ছিল নাকি হঠাৎ সিদ্ধান্ত নিলেন? আমি আসলে প্রশ্নটা শুনতে পারিনি। মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, যেটাতে সংবাদ সম্মেলনে কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে তিনি যখন ভারত সিরিজের প্রস্তুতি শুরু করেছিলেন ঠিক তখনই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে তিনি অবসরে যাবেন, এবং এই ব্যাপারে তিনি তার পরিবারকে বোঝানোর চেষ্টা করেছেন। ইনিশিয়ালি তার পরিবার এগ্রি ছিল না তার অবসর নেবার সিদ্ধান্তের বিষয়ে, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কনভিন্স ছিলেন যে এটাই সঠিক সময়। ঘরের মাঠে অবসর নেওয়া যেত কিনা সে বিষয়ে প্রশ্ন হয়েছিলেন। তিনি বলেছিলেন যে আসলে ঘরের মাঠে রিসেন্টলি কিন্তু বাংলাদেশের টি-20 খেলাটা নেই, সেটা প্রবাবলি অনেক দেরি হয়ে যেত। এবং ভারত সিরিজে আসার আগেই তিনি বোর্ড সভাপতির সাথে কথা বলেছেন, অধিনায়ক এবং কোচের সঙ্গে কথা বলেছেন, সেই বিষয়টাও কিন্তু তিনি নিশ্চিত করেছেন। অর্থাৎ সাকিব আল হাসানের পর আরেকজন পঞ্চপাণ্ডবের মধ্যে আরেকজনের বিদায় নিশ্চিত হয়ে গেল। মুশফিক এবং তামিম ইকবাল তো এই ফরম্যাট খেলছিলেন না, অর্থাৎ অফিসিয়ালি টি-20 থেকে বাংলাদেশের পঞ্চপাণ্ডব যুগের কিন্তু সমাপ্তি ঘটলো, এটা বলাই যায়। তবে ওয়ানডে ফরম্যাটটা তিনি চালিয়ে যাবেন। ওয়ানডে ফরম্যাটে কনসেন্ট্রেট করার জন্যই তিনি টি-20 থেকে অবসর নিয়েছেন। খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে যেটা আছে ফেব্রুয়ারিতে, সেটাতেই তিনি সামর্থ্যের সেরাটা দিতে চান। অনেক কিছু নিয়ে কথা হয়েছে, তবে রিয়াদ জানিয়েছেন তার ক্যারিয়ারের নিদাস ট্রফির সেমিফাইনালে তিনি যে দুর্দান্ত একটা নক খেলেছিলেন, প্রবাবলি এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো মুহূর্ত। এবং 2016 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ভারতে যে 3 বলে 2 রান নিতে না পারার আক্ষেপটা হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক অধ্যায় ছিল। তো এই ছিল আমার কাছে আপডেট। হাসিনুর, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে আরো 2টি মামলা দায়ের করা হয়েছে। 2015 সালের 19 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় আজ উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি SM জাহাঙ্গীর হোসেন। এই মামলায় মোট 82 জনকে আসামি করা হয়েছে। এছাড়া 2018 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় শেখ হাসিনা, নায়ক রিয়াজ ও জায়েদ খান সহ 106 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার নির্দেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট। সাইবার নিরাপত্তা আইন বাতিল নাকি সংস্কার করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। খাত সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেই এটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আইসিটি সচিব
বাক স্বাধীনতার পাশাপাশি প্রযুক্তি এবং ডিজিটাল আর্থিক খাতের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। প্রযুক্তিবিদরা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বিদ্যমান আইনের 5টি ধারার সংজ্ঞা সুনির্দিষ্ট করার তাগিদ দিচ্ছেন। সাইবার নিরাপত্তা আইন নিয়ে সকালে সেমিনারের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক টিআরএনবি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইবার নিরাপত্তা আইনে কিছু বিতর্কিত বিষয় থাকলেও এটি ডিজিটাল সুরক্ষা এবং সাইবার অপরাধ মোকাবেলায় জরুরি। ক্রমবর্ধমান অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সাইবার নিরাপত্তা আইনের বিকল্প নেই। একটা সাইবার সিকিউরিটি আইনে টিপিক্যালি আমরা যেটা দেখি, সেখানে একটা স্কোপ থাকে, সেখানে আপনার সিকিউরিটি রিকোয়ারমেন্টগুলো থাকে, রিস্কটা ম্যানেজমেন্টের জন্য কি করা উচিত সেটা থাকে, ইনসিডেন্ট রিপোর্টিংয়ের একটা অব্লিগেশন থাকে, যে আপনাকে যেমন এখন কিন্তু কোনো অব্লিগেশন নাই। আবার আমরা যদি নেটওয়ার্ক রেডিনেসের কথা, কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তার ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। সাইবার নিরাপত্তা আইনে সফটওয়্যার শিল্প এবং মেধাস্বত্ব সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেন প্রযুক্তিবিদরা। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশের জন্য অনেক রিগ্রেসিভলি ইউজ করা হয়েছিল, আর পসিবিলিটি ছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্স দিতে হবে about কয়েকটা ক্লজেস ইন দ্য আইন যেটা আমাদেরকে কারেন্টলি প্রোটেক্ট করে। সাইবার নিরাপত্তা আইন বাতিল কিংবা সংশোধন যাই হোক, ডিজিটাল নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টিও বিবেচনা করার পরামর্শ দেন বিটিআরসি চেয়ারম্যান। বলেন, এমন আইন করা যাবে না যাতে ফেসবুক, গুগলের মতো বৈশ্বিক টেক জায়ান্টরা যেন এদেশের বিনিয়োগে উৎসাহ হারিয়ে ফেলে। আমি যখনই ইকোনমিক গ্রোথ চাবো, আমি যখনই টেকনোলজি আনতে চাবো, আমি সাথে সাথে ভালনারেবিলিটি তৈরি হচ্ছে, সেটাকে যখন সিকিউর করতে যাব, আমার ইকোনমিক কস্ট যাবে বেড়ে, আমার ডেভেলপমেন্ট যাবে কমে। তারপর দেখেন অ্যাবসলিউটলি 180 ডিগ্রি অপোজিট দুটা ইন্টারেস্ট। অ্যান্ড যারা স্ট্র্যাটেজি তৈরি করবে বা ইমপ্লিমেন্ট করবে, তাদেরকে দে হ্যাভ টু ব্রিং এ ব্যালেন্স হিয়ার। আমার সিকিউরিটিও লাগবে, আমার ইয়েও লাগবে। আচ্ছা, জাতীয় সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করার আহ্বান জানান আইসিটি সচিব। বলেন, ডিজিটাল এবং আর্থিক খাত সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেই সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। A number of reform activities যার মধ্যে ফোকাসিং অন দিস সাইবার সিকিউরিটি অ্যাক্ট। নিশ্চিত থাকেন এটার উপরে কাজ শুরু হয়ে গেছে, চলছে, চলমান আছে, এবং আমরা আশা করছি সকল স্টেক হোল্ডারের যে কনসার্নগুলো আছে এগুলোকে অ্যাকোমোডেট করেই ফাইনাল একটা ভার্সনকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাউড সিস্টেম, ডাটা ম্যানেজমেন্টে দেশীয় মালিকানা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরামর্শ দেন আলোচকরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে যুক্তরাষ্ট্র দূতাবাস। দুপুরে রাজধানী আমেরিকান সেন্টারে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আমেরিকান ফিল্ম শোকেস এর সহযোগিতায় 15 মিনিটস অফ শেম তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি পাবলিক এঙ্গেজমেন্ট ডিরেক্টর ব্রেন ফ্ল্যানিগান অনুষ্ঠানটির উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে অনলাইন হয়রানি ও পাবলিক শেমিংয়ের বাস্তব জীবনের প্রভাবের ওপর গুরুত্ব আরোপ করেন। এই আয়োজনে প্রযুক্তি শিক্ষার্থী, একাডেমিক, ব্যক্তিগত ব্যক্তিত্ব সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার উইন্ডিজের মুখোমুখি হচ্ছে টাইগ্রেসরা। দুবাইয়ে নারী টি20 বিশ্বকাপ কভার করছেন সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি যাচ্ছি তার কাছে। রঞ্জন, উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়, ভিন্ন পথ নেই বাংলাদেশের সামনে। দলকে কতটা উজ্জীবিত দেখছেন আপনি? দল উজ্জীবিতই রয়েছে, কারণ দুবাইয়ের প্রচন্ড প্রখর রোদে বা গরমেও তারা খুব লম্বা সময় ধরে অনুশীলন করেছে। শেষ ম্যাচের কথা হয়তো এখনই ভাবছে না বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা শক্ত প্রতিপক্ষ, ওয়েস্ট ইন্ডিজও শক্ত প্রতিপক্ষ। তবে ওয়েস্ট ইন্ডিজ গত যে 2 ম্যাচ, প্রথম ম্যাচটা তারা খুব একেবারেই উড়িয়ে দিয়েছে। সাউথ আফ্রিকা তাদের ভালো ব্যাট করেনি এবং শেষ ম্যাচে তারা স্কটল্যান্ডের সঙ্গে জিতলেও তাদের একটা দুর্বলতা রয়েছে ব্যাটিংয়ে, সেটা প্রকাশ পেয়েছে। সুতরাং বাংলাদেশ দল এই শেষ সুযোগটা সেমিফাইনালে যাওয়ার আশায় এই ম্যাচটা তো জিততেই হবে, তারপরে শেষ ম্যাচের একটা সমীকরণে পৌঁছাবে। তো সেজন্য এই ম্যাচটা জিততেই চায় এবং বাংলাদেশের মূল যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে ব্যাটিং এ একটু ধীমে তালে ব্যাটিংটা হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে স্ট্রাইক রেট সেটা 100-র কাছাকাছি পৌঁছাচ্ছে না। অন্তত বা কেউ 20 বল খেললে সে যদি 20-25টা রান করতে পারে তাহলে হয়তো বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ একটা ভালো টোটালের দিকে যাবে, কিংবা চেজিং এর ক্ষেত্রেও। তো ওই জায়গাটাকে বাংলাদেশ স্ট্রাগল করছে। সঙ্গে এখানকার আবহাওয়া এবং রাতের ম্যাচ যেহেতু সার্জায়, উইকেটটা ব্যাটারদের জন্য
একটু কঠিন হয়ে যাচ্ছে। স্পিনারদের বিপরীতে খুব ভালো ব্যাট করা সেটা সহজ হচ্ছে না। তো সব মিলিয়ে বাংলাদেশ দল বেশ ভালো একটা প্র্যাকটিস সেশন আজকে করেছে লম্বা সময়। আমি ফাইমা খাতুন কিংবা মারুফা আক্তার দুজনের সঙ্গে কথা বলেছি। দল খুব মোটিভেটেড এই মুহূর্তে। গত ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও প্রথম ম্যাচের জয়, সেই জয়টা তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং শারজায় বেশ কিছু প্রবাসী বাংলাদেশি তারা খেলা দেখতে আসবেন পরশু। সেই কারণে বাংলাদেশকে তারা জয় উপহার দিতে চান। সব মিলিয়ে ভালো প্রস্তুতি চলছে এই মুহূর্তে বাংলাদেশ দলের দুবাইয়ে। ধন্যবাদ আপনাকে রঞ্জন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি। দুপুরে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা। এ সময় চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের সহ জাতীয় পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার কারণে পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে রংপুরে মামলা হয়েছে বলে জানান তারা। সব নেতাকর্মীর নামে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে জাতীয় পার্টির নেতারা। বলেন, সব মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। 7 বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে 11টি। সব মিলিয়ে অতি বিপন্ন প্রজাতির রয়্যাল বেঙ্গল টাইগার এখন 125। এই সংক্রান্ত জরিপের রিপোর্ট প্রকাশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে এতে ভবিষ্যতে বাঘের সংখ্যা আরও বাড়বে। এ সময় তিনি বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য হুমকি কিনা তা নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। জানান, সেন্ট মার্টিন দ্বীপে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিশ্বে অতি বিপন্ন প্রজাতির প্রাণীর মধ্যে অন্যতম সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। পরিবেশগত প্রভাব, শিকার সহ নানা কারণে ম্যানগ্রোভ বনটিতে কমছিল বাঘের সংখ্যা। উদ্বেগজনক পরিস্থিতিতে 2015 সালে প্রথমবারের মতো ক্যামেরা ট্যাপিংয়ের মাধ্যমে বাঘের সংখ্যা গণনায় জরিপ করা হয়। সেই জরিপে বাঘের সংখ্যা ছিল 105। 2018 সালে জরিপে পাওয়া গেছে 114টি, আর সবশেষ জরিপে বাঘের সংখ্যা বেড়েছে আরও 11টি। এর বাইরে 21টি বাঘ শাবকও পাওয়া গেছে। জরিপের জন্য খরচ হয়েছে 3,26 লাখ টাকা। আমাদের বাঘের সংখ্যাও বেড়েছে, ঘনত্বও বেড়েছে এবং বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। বন বিভাগ কিছু কংক্রিট কাজ নিচ্ছে, যেটা আমাদের জাতীয় ঐতিহ্য। আমরা ক্রিকেট খেললেও বলি টাইগার্স, তো সেটাকে আমরা বহু সংখ্যায় বাড়াতে পারবো। প্রধান বন সংরক্ষক বলছেন, বাঘ রক্ষায় সবচেয়ে বড় হুমকি চোরা কারবারিরা। বাঘের মূল থ্রেট হচ্ছে চোরা শিকারী। সুতরাং সেই চোরা শিকারীটার মধ্যে সুন্দরবনের যে জলদস্যু বনদস্যু ছিল, তারাও কিন্তু এই চোরা শিকারীদের সাথে তাদের কানেকশন ছিল। সুতরাং একটি জায়গায় ডিমান্ড আছে বলে যে কোনোভাবেই এটি কোনো না কোনোভাবে চোরা শিকারীদের মাধ্যমে যাচ্ছে। সুন্দরবনের পরিবেশ ও বায়ুর মান রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এ নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু করেছে মন্ত্রণালয়। এক্ষেত্রে সেখানে গড়ে ওঠা ভারী শিল্প কারখানা কিভাবে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে সবুজ তালিকায় এসেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। রামপালের যে এয়ার ডিসচার্জটা হচ্ছে, ওইটা আমরা এবার একটু নিরপেক্ষভাবে মনিটর করার চেষ্টা করছি। সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। উপদেষ্টা জানান, সেন্ট মার্টিনে রাত্রিযাপন ও পর্যটক নির্দিষ্ট করার বিষয়ে হোটেল ও জাহাজ ব্যবসায়ীদের সাথে আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রাত্রিযাপন এবং পর্যটন সীমিত, এটা নিয়েই তাদের সিদ্ধান্তগুলো তারা আমাদেরকে বলেছেন 15 তারিখের মধ্যে জানাবেন। 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা দিতে পারব। তবে সব পক্ষই সেন্ট মার্টিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার না করার বিষয়ে একমত বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু হলো পডিয়াট্রিক সোসাইটির। ওয়ার্ল্ড পডিয়াট্রি ডেতে উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন ডায়াবেটিস, অর্থোপেডিক, ভাস্কুলার এবং প্লাস্টিক সার্জারির বিশেষজ্ঞ সার্জনরা। সংশ্লিষ্টরা বলছেন, 4 বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই পডিয়াট্রিক সোসাইটি গঠন পায়ের যত্নের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। ডায়াবেটিস রোগ নিয়ে আসে আরও হাজারো রকমের রোগ। লিভার কিংবা কিডনির সমস্যার পাশাপাশি শতকরা 10 জনেরও বেশি মানুষ থাকেন ডায়াবেটিক ফুট আলসারের ঝুঁকিতে। বাংলাদেশে এ রোগে অঙ্গচ্ছেদের হারও বেশি। এমন পরিস্থিতিতে এ রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের নিয়ে গঠিত হলো পডিয়াট্রি সোসাইটি। একটা রোগীর একটা পায়ের নিম্ন অংশ কাটা থাকে, তাহলে তার সার্ভাইভাল রেট 5 বছর
চলে আসে বা 5 থেকে 8 বছর চলে আসে এবং 50% চান্স থাকে তার আরেকটা পায়ে ক্ষতি হওয়ার। সুতরাং সচেতনতা না বৃদ্ধি পেলে আমাদের এই জিনিসটা আরও বাড়বে। সংগঠনটি পায়ের যত্নে সর্বাধুনিক প্রযুক্তি ও সেবার প্রয়োগ নিশ্চিত করবে, যা অঙ্গছেদের ঝুঁকি কমাতে সহায়ক হবে। পায়ের যে যত্ন, এই যত্ন কিন্তু আমি যেমন এন্ডোক্রাইনোলজিস্ট, আমাদের একজন এন্ডোক্রাইনের পক্ষে কিন্তু এটা সম্ভব না। তাহলে এখানে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ দরকার। এই অ্যাসোসিয়েশন থেকে আসলে আমাদের এই টিমটা যদি ডেভেলপ করা যায় পেশেন্ট এডুকেশন, তাহলে আসলে আমাদের পেশেন্টের বেনিফিট হবে। প্ল্যাটফর্মটি বাংলাদেশের ফুড কেয়ার চিকিৎসা এবং এ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে উপজেলা পর্যায়েও কাজ করবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশের যে অবস্থা, মানুষ যদি একজন আর্নিং মেম্বার এফেক্ট হয়ে যায় পা নিয়ে, সে তো আর কোনো কাজকর্ম করতে পারবে না। তাহলে পুরো ফ্যামিলিটা সাফারফুল এবং দেখা যাচ্ছে যা জায়গা সম্পত্তি আছে সে আলটিমেটলি সেটা বিক্রি করে ফকির হয়ে যাচ্ছে। এটা যাতে না হয় আমাদের সবাই সম্মিলিত চেষ্টা করতে হবে। নতুন এই সংগঠনটির সাথে সহায়ক হিসেবে কাজ করবে একাগ্রা হেলথ। সম্ভব হলে সবার কোঅর্ডিনেশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরের বশিরউদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বিলাল হোসেনের পদত্যাগের দাবিতে এক সমাবেশ করেছে শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তারা। বক্তারা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম দুর্নীতি তুলে ধরেন। বলেন, বেলাল হোসেন 15,000 টাকা বেতনে যোগদান করে বর্তমানে তার বেতন 1,92,000 টাকা। একজন পঞ্চম গ্রেডের কর্মকর্তা হয়ে কিভাবে তিনি এত বেশি বেতন গ্রহণ করেন তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। গত 15 বছরে আওয়ামী লীগের দুঃশাসনকালে তিনি আওয়ামী লীগের বিভিন্ন এমপির প্রভাব দেখিয়ে কলেজ শাখার শিক্ষকদের উপর নির্যাতন চালান। শিক্ষকরা 33 মাস ধরে বেতন বৈষম্যের শিকার বলেও অভিযোগ করেন তারা। বলেন, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অধ্যক্ষ শিক্ষকদের দিতেন 1,000 টাকা, কিন্তু তিনি নিতেন 20,000 টাকা। এভাবে কেউ তার বিরুদ্ধে কথা বললেই নানান নির্যাতনের শিকার হতে হতো বলে জানান তারা। অবিলম্বে অধ্যক্ষ বিলাল হোসেনের অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান শিক্ষার্থী ও শিক্ষকরা। বাংলাদেশে জায়নবাদী আগ্রাসনের বন্ধে পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল পুনর্বহালে সরকারের উপর চাপ সৃষ্টি করা, পাঠ্যপুস্তকে ফিলিস্তিন মানচিত্রের সঠিক উপস্থাপন ও আল আকসা মসজিদ অন্তর্ভুক্ত সহ কয়েক দফা দাবি জানিয়েছে ইস্তিফাদা ফাউন্ডেশন। সকালে প্রেস ক্লাবে বাংলাদেশ জায়নবাদী আগ্রাসন আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানায় সংগঠনটি। পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ বাদ দেয়া, ইসরায়েল থেকে আড়ি পাতা অস্ত্র ক্রয়, সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ নেওয়া, এসব কিছুই প্রমাণ করে বিগত সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে সচেষ্ট ছিল। বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক কোন পর্যায়ে আছে, তা কোন পর্যায়ে রয়েছে তা বের করতে হবে এবং ভবিষ্যতে জায়নবাদী আগ্রাসন প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানান আলোচকরা। প্রয়োজনে আর্থিক ও সামরিক এইড দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সরকারের প্রতি। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।